খবরের দিকে নজর রাখবো। ব মুক্ত বাংলা সরকারি লোগোয়ে শুধুই অশোক স্তম্ভ। বিজেপির বঙ্গজয়ের পর হটল বিশ্ব বাংলার লোগো। সরকারি লোগো থেকে ব সরালো বিজেপি সরকার। 15 বছরে তৃণমূল আমলে সব সরকারি লোগোতে ব। এবার বিজেপি সরকার সেই সরকারি লোগো থেকে ব সরালো। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, তাহলে এবার বাংলা সরকারি লোগোয় শুধুই অশোক স্তম্ভ? একদমই, দেখো, এবার থেকে সরকারি চিঠি থেকে শুরু করে সরকারি যা যা কমিউনিকেশন হবে, সেখানে যে চিঠি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে, সেখানে শুধুমাত্র অশোক স্তম্ভই ব্যবহার করা হবে। এবং ইতিমধ্যেই সেই চিঠি প্রকাশ্যে এসছে, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র অশোক স্তম্ভই ব্যবহার করা হবে, কোনো রকম লোগো ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ এতদিন ধরে আমরা যেটা দেখে এসেছি, সরকারের দেওয়া কোনো চিঠিতে বা যে কোনো রকম যদি কোনো ব্যানার লাগানো থাকছে, সেখানে একটি লোগো লাগানো থাকছে, কিন্তু এবারে শুধুমাত্র অশোক স্তম্ভ ব্যবহার করা হবে, তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তার সোশ্যাল সাইটেও পোস্ট করা হয়েছে। ফলত সব মিলিয়ে এবার থেকে অশোক স্তম্ভই শুধুমাত্র ব্যবহার করা হবে, তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। পশ্চিমবঙ্গে পালা বদল, একাধিক নাম বদল। মসজিদ বাড়ি রোডের নাম বদলে নেতাজি পল্লী রোড। সিরাজ উদ্যান এখন শিবাजी उद्यान। बंगाल की ये भूमि जिसका नाम इस्लामपुर है ना, एक बार इस्लामपुर को ईश्वरपुर बदलने के लिए भाजपा की इस परिवर्तन यात्रा का शंखनाद कीजिए। आपकी अपनी सरकार बनेगी, इस्लामपुर अब नहीं रहेगा, ईश्वरपुर बनकर आएगा और वो सपना आपका साकार होगा। চৌঠা মে রাজ্যে পরিবর্তন, তারপর থেকে একাধিক নাম পরিবর্তন। উত্তর 24 পরগনার বারাসাত বিধানসভা কেন্দ্র। এখানকার মসজিদ বাড়ি রোডের নাম বদলে করা হয়েছে নেতাজি পল্লী রোড। চৌঠা মে সোমবার ভোটের ফল প্রকাশ। পরের দিন মঙ্গলবার বদলে দেওয়া হয় বারাসাতের মসজিদ বাড়ি রোডের নাম। তরুণে মসজিদ বাড়ি রোডের নাম বদলে করা হয় নেতাজি পল্লী রোড। প্রথমে নাম বদল করা হয় অস্থায়ীভাবে, শনিবার রাতে স্থায়ীভাবে। একদম পাকাপোক্তভাবে কাজটা হচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে আমরা হিন্দু মুসলিম একত্রে বাস করি, কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কিছু মানুষ এটাকে পুরো ধর্মকেন্দ্রিক করে ফেলেছিল। নেতাজি পল্লী একটা বড় বিস্তর অঞ্চল, সেই অঞ্চলের বাসিন্দা তারা মনে করেছে যে নেতাজির নামে এই রোডটাকে করা হোক, বিশেষ কোনো ধর্মের ভিত্তিতে নয়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় সর্বধর্মের সম্মানে চলে। উত্তর 24 পরগনা জেলা শাসকের অফিস বারাসাতে, কাছেই সিরাজ উদ্যান। গত মঙ্গলবার এই পার্কের নাম বদলে দেওয়া হয়। সিরাজ উদ্যানের নাম বদলে এখন শিবাজি উদ্যান। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আজ দিনভর নবান্নে শুভেন্দু অধিকারী, সকালে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। আজ নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক। দুপুরে সচিবদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। দুপুরে বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক। বিকেলে পুলিশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ দিনভর নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং গতকালই নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতার সিপি। নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা। সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল, ওই কী ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয় কী করতে হবে, এইসব নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী বৈঠক হবে আগামীকাল 5টার সময়, ওইখানে দিশা নির্দেশ দেওয়া হবে। আর এবার নবান্নের ছবি দেখাবো। শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক ঘিরে সাজো রব নবান্নে। নয়া সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সেজেছে সভাঘর। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনারের তোড়জোড়। আজ সারাদিন নবান্নে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ
গার্ড অফ অনার দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে এবং তারপর প্রথম ক্যাবিনেট বৈঠক করবে বিজেপি সরকার। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। আজ সারাদিন নবান্নে দিনভর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্নে ঠিক কিরকম ছবি, কিরকম ভাবে সেজেছে? দেখো, ব্রিগেডে শপথ গ্রহণের পর প্রথম সচিবালয়ে আসবেন, অর্থাৎ নবান্ন যে প্রশাসনিক যে দপ্তর, সেই প্রশাসনিক দপ্তরে এসে সভা করবেন, বৈঠক করবেন, প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন এই নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জন্য সেজে উঠছে নবান্ন সভাঘর। নবান্ন সভাঘরের পাশেই আরও একটি হ্যাঙ্গার করা হয়েছে এবং এই নবান্ন সভাঘরে বৈঠক রয়েছে একের পর এক বৈঠক। প্রথমে ক্যাবিনেট বৈঠক, তারপর সাধারণ প্রশাসনের সঙ্গে বৈঠক, তারপর যে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক, অর্থাৎ পরপর আজ দিনভর বৈঠক রয়েছে, গুরুত্বপূর্ণ সেই বৈঠক। তার আগে প্রথম মুখ্যমন্ত্রী আসার পর এই প্রশাসনিক ভবনের তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং সেই গার্ড অফ অনার দেওয়ার পর তারপর তিনি এই সভাঘরে অর্থাৎ নবান্ন সভাঘরে পরপর বৈঠক করবেন। প্রথমে ক্যাবিনেট বৈঠক দিয়ে শুরু হবে এবং সেই কারণেই তৎপরতা তুঙ্গে। আমরা দেখছি নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি এই নবান্ন সভাঘরের আশেপাশের যে সমস্ত রাস্তা এখনো পর্যন্ত সেগুলো পরিষ্কার করা হয়েছে। নবান্নর সভাঘরের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, সেখানেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, তবে অবাধভাবে কোনো ব্যারিকেড ছাড়াই। অর্থাৎ সেখানে এই মুহূর্তে তোড়জোড় চলছে। ধন্যবাদ তোমায়। তারই পাশাপাশি এবার সল্টলেক বিজেপি দফতরের ছবি দেখাবো। যেমন নবান্ন সেজেছে, আজকে নবান্নের সভাঘর যেমন সেজেছে, তেমনই সেজেছে সল্টলেক বিজেপি দফতর। সল্টলেক বিজেপি দফতরেও সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার আজকে বিজেপির দফতরে যাবেন শুভেন্দু অধিকারী। কেমন ছবি সেখানকার, কিভাবে সেজেছে? দেখো, সল্টলেক বিজেপি দফতরের আবহ আজ একটু অন্যরকম। তার কারণ এতদিন পর্যন্ত সল্টলেক বিজেপি দফতরে অহরহ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের যাতায়াত, কিন্তু সেই সময় দল ক্ষমতায় নেই, সেই সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। কিন্তু আজ মুখ্যমন্ত্রিত্বের শপথ নেওয়ার পর, আগামী 5 বছরের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যে সল্টলেক বিজেপি দফতরে আসবেন এবং সেখানে এই মুহূর্তে ছবিটা দেখাবো। সেখানে এই মুহূর্তে ফুলে মালায় সেজে উঠেছে সল্টলেক বিজেপি দফতর। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ যারা সাধারণ সম্পাদক রয়েছেন তারা ইতিমধ্যে একে একে উপস্থিত হচ্ছেন। শশী অগ্নিহোত্রী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খান, অমিতাভ চক্রবর্তী, বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন, তিনিও উপস্থিত হয়েছেন। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয়, আজকের এই সল্টলেক বিজেপি দফতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি এবং ভারত মাতার মূর্তিতে মাল্যদান করেই শুভেন্দু অধিকারী তিনি সল্টলেক বিজেপি দফতরে প্রবেশ করবেন। তার পরবর্তী সময়ে যে সমস্ত সল্টলেক বিজেপি দফতরের ভিতরেই সাংগঠনিক কাজকর্মের কারণে যে সমস্ত ঘর রয়েছে সেখানেও সেই কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী। এবং তারপরে এই দফতরে আজ আরও একটি বৈঠকে বসার কথা রয়েছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। এবং আজ এই সল্টলেক দফতরে 207টি পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে। 207 বিধায়কের প্রতি সম্মান জানিয়ে, তাদের প্রতি বিজেপি কর্মী সমর্থকদের যে সম্মান, তাদের যে আবেগ, সেই আবেগকে প্রকাশ করার জন্য একেবারেই ধন্যবাদ তোমায়। 207টি পদ্মে সাজানো হয়েছে মঞ্চ এবং মালায় সেজেছে ভারত মাতা ও শ্যামাপ্রসাদের মূর্তি। সব মিলিয়ে সল্টলেক বিজেপি দফতরে সাজো সাজো। একুশে মে ফলতায় ফের ভোট, অথচ ঘরবন্দি জাহাঙ্গীর খান। তৃণমূল আমলে ফলতা ত্রাস। ফলতা বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী। বলেই দিয়েছে যে 4 তারিখে তোদের দেখে নেবো, গুলি করে মেরে দেবো। আমার বাড়িঘর ভাঙচুর হওয়ার সময় আমার মেয়ের লাগে, মাথায় লাগার পরে ও 3 মাস ভর্তি ছিল, আমাকে জেলে রেখেছিল। তারপরে 3 মাস ভুগে আমার মেয়েটা মারা যায়। জাহাঙ্গীর খান কেমন লোক? ও একদম থারকে এখানে ঘর বাড়ি ভেঙে একদম তুলছিলিয়ে করছে। এদের দোকানে বোধহয় 50 লাখ টাকা
নিয়ে সব লুটে পুটে নিয়ে পালিয়েছে। কোম্পানিগুলো বন্ধ কেন এখন? বন্ধ, তোলাবাজি করলে বন্ধ হবে না। জাহাঙ্গীর খান, তৃণমূল আমলে ফলতা বিধানসভা কেন্দ্রের ত্রাস। জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, যেমন হুমকি, মারধর, তোলাবাজি, জমি দখল। আমাদের গোটা ফলতা বিধানসভাটা মানুষকে পুরো ভয়েতে রেখেছিল, একটা আতঙ্কে। পুরো বাড়িটা ভেঙেছে, একটা বাড়ি আছে, আর একটা বাড়ি পুরো বাড়ি ভেঙে দিয়ে তার উপরে রাস্তা বানিয়েছে। ওটা ওর ভাইয়ের পাশে, এবং সেও বাড়িটা বাড়িয়ে নিয়ে পাঁচিল দিয়ে একোয়ার করে নিয়েছে। ওই জায়গার কাগজপত্র আছে, সব কাগজপত্র আছে আমাদের। ৪ মে রাজ্যে ভোটের ফল প্রকাশ হয়। ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯৩টি আসনের কারচুপি প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয় ফলতার। এখন অনেকেই প্রকাশ্যে বলছেন সেদিনের কথা। এর জেরে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রচারে নেমে পড়েছে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। প্রচারের ময়দানে দেখা মেলেনি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে উত্থান। 2013 সালে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হন। 2018 পর্যন্ত ফলতার বেলসিংহা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন জাহাঙ্গীর। 2023 সাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। এখন ফলতা ব্লক তৃণমূলের সভাপতি এবং বজবজ ও মেটিয়া বুরুজের আহ্বায়ক জাহাঙ্গীর খান। এলাকাবাসীর অভিযোগ, 2018 সালের পঞ্চায়েত ভোটের পর থেকেই এলাকার ত্রাস হয়ে ওঠেন জাহাঙ্গীর। 2021 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের 7টিতেই জেতে তৃণমূল। এরপর থেকে স্থানীয়দের টেকা দেয়, অনেকেই ঘর ছাড়া বলে দাবি। এখানে 245টার মতো প্রায় কোম্পানি ছিল। তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা এখানে প্রত্যেকটা কোম্পানিতে এসে মানুষকে থ্রেট দিয়ে যায়, জোর জুলুম চালিয়েছে, নানান অত্যাচার করেছে, এমনকি মানুষকে কাজ করে যে খাবে তার হুমকি দেওয়া হয়েছে। সব থেকে হারমাত বাহিনী কেউ যদি থাকে ফলতা বিধানসভার জাহাঙ্গীর খান, ওর কারণে বহু মায়ের কোল খালি হয়ে গেছে। অভিযোগ, ভোটের রেজাল্টের দিনও স্থানীয়দের উপর হামলা চালায় জাহাঙ্গীরের দলবল। প্রকাশ্যে সংবাদ মাধ্যমকেও হুমকি দিতে কসুর করেনি তৃণমূলের এই দাপুটে নেতা। আজকে আমি নাম ধরে বলতে আমি দ্বিধা করবো না। ওরা এত বড় সাহস পায় কিভাবে যা আমাদের বারবার মিডিয়া করে বদনাম করতে। 4 মে পশ্চিমবঙ্গে পালা বদলের পরে অনেকেই বুকে বল পেয়েছেন, ঘরে ফিরতে শুরু করেছেন। পাড়াতেই বার হতে দিতুনি মা বোনেদের, মানে কি মানে সুরক্ষায় আমরা পাইনি, খালি হুমকি মারতো যে গুলি করবো, এই করবো। এখন আসতে বিজেপি, আমরা এখন খুব সাহস আছি। প্রস্তাব দিত আপনাদেরকে? হ্যাঁ, খুব বাজে ভাষা, নোংরা ভাষায় আমাদেরকে কথা বলতো। বাবার বয়সী, দাদুর বয়সী বুড়ো মানুষকেই তাকে ধরে ধরে মারতো। আমাদেরকেই তো থাকতে দিত, যে 4 তারিখে তোদেরকে গুলি করে মারবো, এই করতো। আমরা তো সব সময় ভয়ে থাকতাম, রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এখন বিজেপি আসতে আমরা মেয়েরা খুব সাহসী আছি, এখন অনেক স্বস্তি। জয় শ্রীরাম। জাহাঙ্গীর খান তৃণমূল আমলের ত্রাস। এই জাহাঙ্গীরের পাড়ায় গিয়ে তাকে সতর্ক করেছিলেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়
আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। জাহাঙ্গীর বলেছিলেন ঝুঁকেগা নেহি। স্থানীয়দের দাবি, রাজ্যে পালা বদল হতেই বেপাত্তা ছিলেন, বাড়ি ফিরেছেন শুক্রবার, কিন্তু প্রচারের ময়দানে নেই। দক্ষিণ 24 পরগনা থেকে আনিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। ভোটে হেরেই কাদা ছোড়াছুড়ি, কাউন্সিলরকে কুত্তা বলে অপমান সাংসদের, পাল্টা সাংসদকে কুত্তার চেয়ারম্যান বলে তোপ কাউন্সিলরের। তৃণমূলের উত্তর কলকাতার হোয়াটসঅ্যাপ গ্রুপে সংঘাত, প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বললাম যে সুদীপদা, আপনি তো অঘোষিত সম্রাট, এত লোক মার খাচ্ছে, অফিস ভাঙছে, আপনি কিছু করুন। সুনন্দা 18 নম্বরের কাউন্সিলর, সে বলে এসব মুখ খুলবে না, এই করবে না, এসব বলেছে। সুদীপ ব্যানার্জি নিজে একজন এমপি, এত বয়স্ক লোক, বলছে সুনন্দা এসব তোমার বলতে যাও না, আমি দেখে নেবো ওকে, আর এসব হচ্ছে হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার। তখন আমি বলেছি যে সুদীপদা, দলের কাউন্সিলরকে কুত্তা বলছেন, তাহলে আপনি কুত্তাদেরই চেয়ারম্যান। এ তো বলার নয়, দলকে অনেকবার জানিয়েছি এখানে তোলাবাজি হচ্ছে, আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে কি হবে, লোকে ভোট দেবে? এই নারী নির্যাতন বলুন, এই যে জন্য টিএমসির নামটা খারাপ হয়েছে, তোলাবাজি, মদ খেয়ে অত্যাচার। আমি এবি অফিসে জানিয়েছি, অনেক ডকুমেন্ট দিয়েছি। এখন আমাদের শুনতে হচ্ছে আমরা কুত্তা, তারপর বারবার বিরোধিতা করতো। তার কি হলো, পেছনে লেগে 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 তাকে তাড়ালো। বউবাজারে সোনার গুঁড়ো, সজল ব্রাইট ছেলে এটাকে আটকাতে গেছিল তোলাবাজিটা, তাই জন্য তার ওই পরিণতি, দলে থাকতে দিল না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর সুনন্দা সরকারের সঙ্গে, তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ। একটু অন্য খবরের দিকে নজর রাখি। পশ্চিম এশিয়ার যুদ্ধের উদ্বেগজনক পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবেদন, পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর আবেদন প্রধানমন্ত্রীর, বিদেশে ঘুরতে না যাওয়ার আবেদন এবং তারই পাশাপাশি সোনা না কেনার আবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন শোনাবো। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है, इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है, कुछ संकल्प लेने होंगे। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा, ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें। विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे।